আয়াতুল্লাহ খামেনিকে শ্রদ্ধা জানাতে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় লাখ লাখ মানুষের ঢল, উপস্থিত বিশ্ব নেতারা। পাকিস্তানের বেলুচিস্তানে কোস্ট গার্ড ছাউনিতে ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা হামলা, নিহত অন্তত ৩০। এবং ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহে ক্রমেই বাড়ছে প্রাণহানি, এক মাসে নিহত কয়েক হাজার মানুষ। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে আছি আমি জেরিন আপি। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি আজ থেকে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের নাগরিকরা। সকাল ৬টায় উন্মুক্ত করার পর তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে লাখ লাখ মানুষ প্রবেশ করতে শুরু করেছেন। পাশাপাশি অংশ নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। বিস্তারিত আব্দুল মালিকের রিপোর্টে। ভোর থেকে জনসমুদ্র ইরানের রাজধানী তেহরান, লাখো লাখো মানুষের ঢল ইমাম খামেনি গ্র্যান্ড মোসাল্লার প্রধান ফটকে। যুদ্ধ পরিস্থিতির কারণে দাফন প্রক্রিয়া পিছিয়ে যাওয়ার পর অবশেষে শুরু হয়েছে তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে দূর দূরান্ত থেকে আসছেন ইরানিরা। আগামী ৩ দিনে এখানে প্রায় ২ কোটি মানুষের সমাগম ঘটবে বলে ধারণা করছে ইরান। ১৯৮৯ সালের আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির জানাজার পর ইরানের ইতিহাসে এটি হতে যাচ্ছে বড় জমায়েত। সে সময়ও প্রায় ১ কোটি মানুষ অংশ নিয়েছিল বলে দাবি করে ইরান। ইমাম খামেনি গ্র্যান্ড মোসাল্লায় খামেনির পাশাপাশি রাখা হয়েছে ইরানের জাতীয় পতাকা মোড়ানো আরও ৪টি কফিন, যার মধ্যে সবার দৃষ্টি কেড়েছে একটি ছোট্ট কফিন। সেটি খামেনির ১৪ মাস বয়সী নাতনির। এছাড়া অন্য ৩টি কফিনে রয়েছে খামেনির বড় মেয়ে সৈয়দা বুশরা হুসাইনি, মেয়ের জামাই মেজবাউল হুদা এবং বর্তমান সুপ্রিম লিডার মোস্তফা খামেনির স্ত্রী জাহরা হাদ্দাদ আদেল। এর আগে গেল শুক্রবার বিশ্ব নেতারা শেষ শ্রদ্ধা জানান প্রয়াত এই নেতার প্রতি। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তেহরানে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ, ইরাকের রাষ্ট্রপতি ও সংসদ স্পিকার, আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী সহ মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইতোমধ্যে অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এ জনসমাগম ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে দেশটির প্রশাসন। গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে, সীমিত করা হয়েছে আকাশপথও। তবে নিরাপত্তার স্বার্থেই পুরো আনুষ্ঠানিকতায় অনুপস্থিত থাকছে নতুন সর্বোচ্চ নেতা ও খামেনির ছেলে মোজতবা আলী খামেনি। আব্দুল মালেক, আরটিভি। সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ সকল স্থাপনায় বড় ধরনের হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। শুক্রবার এক ভিডিও বার্তায় হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই হুঁশিয়ারি দেন। হুতিদের অভিযোগ, সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ২০০ জন অসুস্থ যাত্রী বহনকারী একটি ইরানি বেসামরিক বিমান অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করেছিল সৌদি যুদ্ধবিমান। হুতি মুখপাত্র জানান, যে কোনো পরিস্থিতি এবং সৌদি মার্কিন অবরোধ উপেক্ষা করেই সানা ও তেহরানের মধ্যে বিমান চলাচল অব্যাহত থাকবে। যে কোনো সামরিক জবাব দিতে তাদের যোদ্ধারা প্রস্তুত রয়েছে। আরও জানানো হয়, সৌদি মার্কিন অবরোধ ভাঙার লক্ষ্যে তাদের আঙুল ট্রিগারে রয়েছে। এই নতুন হুমকির ফলে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা আবার বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের জিওয়ানি শহরে একটি কোস্টগার্ড ছাউনিতে ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত ৩০ জন। হামলায় আহত হয়েছেন আরও বহু সেনা সদস্য। দেশটির নিষিদ্ধ গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি BLA ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করেছে। BLA জানায়, তাদের বিশেষ মাজিদ ব্রিগেড বিস্ফোরকবাহী একটি ট্রাক নিয়ে ছাউনিতে হামলা চালায়। বিস্ফোরণের পরপরই তাদের সশস্ত্র যোদ্ধারা ভেতরে ঢুকে গুলিবর্ষণ শুরু করলে হতাহতের সংখ্যা বাড়ে। সম্প্রতি বেলুচিস্তানে পাকিস্তানি সামরিক বাহিনীর অভিযানে পাল্টা জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহে প্রাণহানি ক্রমেই বাড়ছে। গত মাসের মধ্যভাগ থেকে এ পর্যন্ত ইউরোপ জুড়ে নিহত হয়েছে কয়েক হাজার মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে। গত সপ্তাহে এই দেশগুলোতে প্রাণ হারিয়েছে ৩,০০০-এর বেশি মানুষ। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। দাবদাহে পড়ছে ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল। স্পেন, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, জার্মানি, বেলজিয়াম ও নেদারল্যান্ড সহ বিভিন্ন দেশের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াচ্ছে নিয়মিতই। কোথাও কোথাও পারদ উঠছে ৪৬ ডিগ্রির কাছাকাছি। তীব্র গরমে স্বাস্থ্য ঝুঁকি এবং জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।
তাপপ্রবাহের সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে ফ্রান্সে। দেশটিতে গত এক সপ্তাহে প্রাণ হারিয়েছে 2000-এর বেশি মানুষ। এছাড়া গত সপ্তাহে বিভিন্ন কারণে দেশটিতে প্রায় 9000 মানুষ প্রাণ হারিয়েছে, যা অন্য সময়ের তুলনায় বেশি বলছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। পরের অবস্থানেই রয়েছে বেলজিয়াম। এখানেও প্রাণহানি প্রায় 1200 জন। এছাড়া নেদারল্যান্ডসেও অতিরিক্ত গরম সংক্রান্ত বিভিন্ন কারণে মৃতের সংখ্যা 480 জন। এসব পরিসংখ্যানের বাইরে মৃত্যুর সংখ্যা আরও বেশি ধারণা করছেন বিশ্লেষকরা। ইম্পেরিয়াল কলেজ লন্ডন এবং লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের এক গবেষণায় দেখা গেছে, জুনের শেষ দিকের মাত্র 10 দিনের তাপপ্রবাহে ইউরোপের 12টি বড় শহরে প্রায় 2300 মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে 65 ঊর্ধ্ব নাগরিকেরা। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমন চরম আবহাওয়া আরও ঘন ঘন এবং তীব্র হয়ে উঠেছে। তাই প্রবীণ, অসুস্থ ব্যক্তি এবং শিশুদের অপ্রয়োজনীয় বাইরে না যাওয়া, পাশাপাশি পর্যাপ্ত পানি পান এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। আব্দুল মালেক, RTV। রুশ বাহিনী পূর্ব ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর কোস্তিয়ানতিনিভকা দখলে নিয়েছে, এমনটাই জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এক প্রতিবেদনে এ বিষয়ে অবহিত করা হয়েছে। দীর্ঘদিন ধরে দোনেস্ক অঞ্চলের অগ্রযাত্রার অংশ হিসেবে শহরটি দখলের চেষ্টা চালিয়ে আসছিল মস্কো। পুতিন কোস্তিয়ানতিনিভকা দখলকে গুরুত্বপূর্ণ কৌশলগত সাফল্য বলে উল্লেখ করেন। তিনি বলেন, রাশিয়ার তেল শিল্পকে লক্ষ্য করে ইউক্রেনের হামলা বেড়ে যাওয়ায় নিরাপত্তা বলয় আরও সম্প্রসারণ করতে হয়েছে। উৎসব ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন করছেন মার্কিনীরা। 50টি অঙ্গরাজ্য দিয়ে গঠিত দেশটির 13টি রাজ্যই একসময় ছিল ব্রিটিশ উপনিবেশ। দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে যুক্তরাষ্ট্র। স্বাধীনতা দিবসের ভাষণে এ সময়কে আমেরিকার স্বর্ণযুগের সূচনা বলে মন্তব্য করেছেন দেশটির 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত আব্দুল মালেকের রিপোর্টে। 4 মার্কিন প্রেসিডেন্টের ভাস্কর্য খচিত সাউথ ডকোটার ঐতিহাসিক মাউন্ট রাশমোরের পাদদেশ। 250 বছর আগে দেশের প্রতিষ্ঠাতাদের দেখা স্বাধীনতার স্বপ্নকে রক্ষা করার আহ্বান জানিয়ে এখানেই বক্তব্য রাখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাষণে বর্তমান সময়কে যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সবচেয়ে সমৃদ্ধ, ঐতিহ্যবাহী এবং শক্তিশালী জাতি হিসেবেও উল্লেখ করেন। আমরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং ক্ষমতাধর সামরিক বাহিনী তৈরি করেছি। আমরা 2টি বিশ্বযুদ্ধ ও স্নায়ুযুদ্ধ জিতেছি। আমেরিকার শত্রুদের ইতিহাসের অতলে ঠেলে দিয়েছি। আমরা একদিনে ভেনেজুয়েলাকে পরাজিত করেছি এবং ইরানকে একেবারে ধরাশয়ী করেছি। তারা মীমাংসার জন্য মরিয়া হয়ে আছে। আমরা তাদের নেতার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য 1 সপ্তাহের ছুটি দিয়েছি, কারণ আমরা ভালো মানুষ। প্রেসিডেন্টের এই বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক বাদানুবাদের মধ্যেই দেশ জুড়ে চলছে বর্ণিল আয়োজন। রাজধানী ওয়াশিংটন, টাইম স্কোয়ার সহ সকল শহরেই প্রদর্শিত হয়েছে বিশাল আতশবাজির উৎসব। যদিও ট্রাম্পের রাজনৈতিক মেরুকরণের কারণে দেশটির প্রায় 20% মানুষ এবার স্বাধীনতা দিবস উদযাপন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। 1976 সালের 4 জুলাই ব্রিটিশ উপনিবেশিক শাসন শৃঙ্খল ভেঙে পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। জর্জ ওয়াশিংটন, জন অ্যাডামসদের হাত ধরে যে দিগন্তে শুরু হয়েছিল এই দিনেই। আব্দুল মালেক, RTV। সকল জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে সম্পন্ন করেছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট ও মার্কিন NFL তারকা ট্রাভিস কেলসি। নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আলোচিত এই 2 তারকার রাজকীয় বিয়ে সম্পন্ন হয়েছে। জমকালো এক আয়োজনে বর-কনে দুজনেই বিশ্ববিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড ক্রিশ্চিয়ান ডিওরের বিশেষভাবে তৈরি কস্টিউম পরেছিলেন। বিখ্যাত মার্কিন কমেডিয়ান অ্যাডাম স্যান্ডলার এই বিয়ের অনুষ্ঠানটি পরিচালনা করেন। হলিউডের এক ঝাঁক তারকা ও কেলসির সতীর্থরা এই রাজকীয় আসরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এদিকে প্রায় 37 ডিগ্রি সেলসিয়াসের তীব্র গরম উপেক্ষা করেই প্রিয় জুটিকে এক ঝলক দেখতে অনুষ্ঠান স্থলে বাইরের হাজার হাজার ভক্ত ভিড় জমান। এই হাই প্রোফাইল বিয়ের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় ম্যানহাটনের অন্যতম ব্যস্ত এই এলাকার সড়কগুলোতে সাধারণ যানবাহন ও পথচারী চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের মাত্র 2 মাসের মাথায় আড়াআড়ি বিভক্ত হয়েছে তৃণমূল কংগ্রেস। এবার তৃণমূলের প্রধান কার্যালয় দখলে নিলেন দলের বিদ্রোহীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলে অরূপ রায়কে ঘোষণা করা হয়েছে নতুন সভাপতি। 2/3 বিধায়কের সমর্থন নিয়ে নির্বাচন কমিশনের প্রতীক দাবি করেছে ঋতব্রত শিবির। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৃণমূল ভবন ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। বিস্তারিত আজহার স্বপ্নিলের রিপোর্টে।
কলকাতার তৃণমূল ভবন এখন বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে। শুক্রবার বিকেলে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতার তৃণমূল ভবন দখলে নেয় বিদ্রোহী গোষ্ঠী। ভবনের মূল ফটকে তারা নতুন তালা ঝুলিয়ে দেয়। কার্যালয় থেকে সরানো হয়েছে পুরনো ব্যানার। মমতা ও অভিষেকের ছবি ছাড়াই টাঙানো হয়েছে নতুন পোস্টার। হাওড়ার বিধায়ক অরূপ রায়কে দলের নতুন সর্বভারতীয় সভাপতি ঘোষণা করা হয়েছে। বিদ্রোহী নেতাদের দাবি 2/3 বেশি জনপ্রতিনিধি তাদের সঙ্গে আছেন। এছাড়া দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে দলের নাম, প্রতীক ও তহবিলের দাবি জানিয়েছেন তারা। দিল্লি থেকে ফিরেই সরাসরি দলীয় দপ্তরে নিয়ন্ত্রণ নেন তারা। কার্যালয় দখলের সময় ফিরাদ হাকিম ও জাভেদ খানের মতো শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বিদ্রোহীরা জানান, মমতা বন্দ্যোপাধ্যায় দলে কেবল পরামর্শদাতা হিসেবে থাকবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে নতুন কমিটি। বিধানসভা নির্বাচনের মাত্র 2 মাসের মাথায় আড়াআড়ি বিভক্ত হল তৃণমূল। কার্যালয় হাতছাড়া হওয়ার পর মমতার অনুগামী কুণাল ঘোষের নেতৃত্বে নেতাকর্মীরা সেখানে যান। চরম উত্তেজনার মুখে পুরো ভবনটি এখন ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। আজহার স্বপ্নীল, RTV। আর এরই সাথেই শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।